আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ 31শে ডিসেম্বর 2025 সাল। আগামীকালে সূর্যোদয়টি হবে 2026 সালের 1 জানুয়ারি। নতুন একটি বছর আমাদের সকলের জীবনে যেন সুন্দর এবং সুস্থির এবং সুন্দর একটি বাংলাদেশ নিয়ে আসে। সারা বিশ্ব যেন শান্তিময় হয়ে ওঠে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়া। তিনি সাম্প্রতিক মারা গিয়েছেন। তার মৃত্যুর পর তাকে আজকে সমাধিস্থ করা হয়েছে। তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেবে? বেগম খালেদা জিয়া পরপারে পাড়ি জমিয়েছেন। শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে 1990 সাল থেকে যদি আমরা হিসাব করি তাহলে আজকে 35 বছর। এই 35 বছর টানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশ শাসন করেছেন। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং ডক্টর ইউনূসের মিলিয়ে মোট 3.5 বছর। এই 3.5 বছর বাদ দিলে গত 32 বছর প্রায় বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়েছে। একটি দরিদ্র রাষ্ট্র, তৃতীয় বিশ্বের সবচেয়ে তলানিতে থাকা একটি রাষ্ট্র, এই দুইজন নেত্রীর হাত ধরে বাংলাদেশ কিন্তু পৃথিবীতে এখন গোনার মতো একটি দেশে পরিণত হয়েছে। মাথাপিছু আয় $3000 কাছাকাছি এবং মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান কম্পারেটিভলি ভালো। বাংলাদেশের অবস্থাটি যেখানে খারাপ সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে এই মুহূর্তে নেই বললেই চলে। একটি অনির্বাচিত সরকার মৌলবাদী গোষ্ঠীকে তার সাথে নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করে ফেলছে। এই অকার্যকর রাষ্ট্র থেকে একটি কার্যকর রাষ্ট্রের দিকে রওনা দেওয়ার পথে 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ দল আওয়ামী লীগ অনুপস্থিত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দুইটি জোট ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হচ্ছে। একটি জামায়াতের অধীনে, অর্থাৎ 1971 সালে 16ই ডিসেম্বর যারা পরাজয় স্বীকার করে সারেন্ডার করেছিল সহরওয়ার্দী উদ্যানে, সেই তাদের নেতৃত্বে 8টি দল আর বিএনপির নেতৃত্বে আরো কিছু ছোটখাটো দল মিলে নির্বাচন হবে। এখন খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন তখন তিনি কিন্তু গত 40 বছর, অর্থাৎ জিয়াউর রহমান নিহত হওয়ার পর আজকে 40 বছরে খালেদা জিয়া কিন্তু দলকে একটা সুশৃঙ্খলার ভিতরে রেখেছেন। তার একক নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ করেনি এবং তার নেতৃত্বে দল সুসংগঠিতভাবে দুইবার ক্ষমতায় এসছে। যদিও গত 17 বছর তারা ক্ষমতার বাইরে, কিন্তু খালেদা জিয়া জেলখানার ভিতরে থেকেও নেতৃত্ব দিয়েছেন, জেলের বাইরে থেকেও নেতৃত্ব দিয়েছেন। এখন খালেদা জিয়ার অ্যাবসেন্সে তার ছেলে তারেক রহমান সেই নেতৃত্বটি দিতে পারবেন কিনা, তার নেতৃত্বের সেই যোগ্যতা আছে কিনা এবং তিনি কতটা সফল হবেন দলকে এই এককভাবে ডিল করার জন্য, এখন এইটা দেখার ব্যাপার। আপনারা যদি দেখেন যে আমরা সাধারণত কারো অভিজ্ঞতা থেকে আমরা ভবিষ্যৎ সম্পর্কে বলি তার কর্মকাণ্ড দেখে। তারেক রহমান সাহেব বাংলাদেশের একেবারে পিয়ন থেকে শুরু করে যদি আপনি সচিবালয়ের সচিব ধরেন, সেখান পর্যন্ত কোনো সরকারি কর্মকাণ্ডে তিনি কখনো সম্পৃক্ত ছিলেন না, অথবা তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত কোনো নির্বাচিত জনপ্রতিনিধিও ছিলেন না, অথবা তার দলও তাকে এর আগে কখনো দলের প্রধানও হননি বা কোনো টেকনোক্রেট মন্ত্রী হয়েও তিনি কিন্তু ক্ষমতা চালিয়ে আমাদেরকে দেখাতে পারেননি। এখন তার যে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সেটা আমরা ভবিষ্যতে দেখব। আজকে পর্যন্ত আমরা এর কিছুই জানি না। বাংলাদেশের আজকের যে অবস্থা, অর্থনীতি ডিক্লাইন করেছে, মব সংস্কৃতি
বাংলাদেশের যে আইন এবং বিচার ব্যবস্থা সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। রাজনীতি এবং অরাজনীতি একসাথে হাঁটছে, সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। 1971 সালের যে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা, ধর্ষণ এবং দেশান্তরিতকরণের সাথে জড়িত, তারা আজ আস্ফালন করছে, তারা বিএনপিকে চ্যালেঞ্জ করছে। আওয়ামী লীগ না থাকার কারণে জামায়াতে ইসলামী ধরেই নিয়েছে ইতিহাসে তারা প্রথম ক্ষমতার স্বাদ গ্রহণ করার খুব কাছাকাছি, যার কারণে তারা খুবই ডেসপারেট। মানুষ মরল, সম্পদ নষ্ট হলো, দেশ ধ্বংস হয়ে গেল, এটা তাদের কোনো বিবেচ্য বিষয় নয়। অন্যদিকে বিএনপি 3-4বার রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছে। রাষ্ট্রের প্রধান ছিলেন বিএনপির প্রধান জিয়াউর রহমান, প্রেসিডেন্ট ছিলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। এবারে যদি নির্বাচিত হতে পারেন, 151 আসন নিদেন পক্ষে, তাহলে তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই ক্ষেত্রে খালেদা জিয়ার সময়ে 2টি বলয় আমরা দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত। একটি হাওয়া ভবন কেন্দ্রিক বাইয়া গ্রুপ, আরেকটি এই খালেদা জিয়ার খালেদা জিয়ার এই পল্টন কেন্দ্রিক, সেটি হচ্ছে খালেদা জিয়া কেন্দ্রিক গ্রুপ, ম্যাডাম গ্রুপ। এখন এই ম্যাডাম গ্রুপ এবং বাইয়া গ্রুপের যে দ্বন্দ্ব, সেটি আপাতত শেষ, কারণ খালেদা জিয়ার বিদায়ের পর সেই 2টি গ্রুপ এখন আর নেই। এখন একটা গ্রুপ, এই একটা গ্রুপ হবে নাকি হয়ে গেছে সেটা দেখার জন্য একটু সময় নিতে হবে। তারেক রহমান কি খালেদা জিয়া যাদেরকে অ্যালাইনমেন্টে রেখেছিলেন তাদেরকে সঙ্গে করে দলটাকে ধরে রাখতে পারবেন, নাকি খালেদা জিয়ার মতো সেই প্রজ্ঞা, সেই রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা এবং লম্বা সময় অতিক্রম করার যে অভিজ্ঞতা, সেটা না থাকার কারণে তিনি কি ফেলিউর হবেন? তারেক রহমান যদি ফেলিউর হয়, তাহলে বাংলাদেশও ফেল করতে বাধ্য, কারণ আওয়ামী লীগের অ্যাবসেন্সে বড় কোনো রাজনৈতিক শক্তি যারা প্রগতিশীল ধারার অথবা মুক্তিযুদ্ধের সাথে যাদের কানেকশন আছে, সারা বিশ্বের সাথে যাদের কানেকশন আছে, এইরকম আর কোনো দল নেই। জামাতকে সারা বিশ্ব জানে একটা মৌলবাদী সংগঠন হিসেবে, একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবে, একটি ধর্মাশ্রয়ী দল হিসেবে। এখন জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, জামাতের মুক্তি যদি পাকিস্তানের দিকে ফিরে যায়, তখন ভারতের সাথে ক্লেশ কিন্তু অনিবার্য। এই ভারতের সাথে ক্লেশ এড়িয়ে বাংলাদেশটিকে সামনের দিকে নিয়ে যেতে হলে তারেক রহমানকে সফল হতে হবে, 2 দিকে সফল হতে হবে। একদিকে তার পুরা দলটাকে, দলের সমস্ত নেতাকর্মীকে একটি ফ্রন্টে, একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে ধরে রাখতে হবে। নির্বাচনী মাঠে যদি তারেক জিয়া সেই প্রত্যয় দেখাতে না পারেন, তাহলে তার জোটের পাশ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আর যদি তিনি সেই প্রজ্ঞা দেখাতে পারেন, তাহলে তাদের পক্ষে জিতা সহজ হবে। আরেকটি বিষয় এখানে দেখেন যে 12ই মার্চ, 12ই ফেব্রুয়ারি 2টি নির্বাচন হতে যাচ্ছে। একটি নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন, আরেকটি হচ্ছে গণভোট। এই গণভোটের বিষয়ে বিএনপির অবস্থানটি খুব সরব নয়। এখানে হা এবং না। যদি হাতে ভোট হয়, তাহলে বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার অ্যাবসেন্সে তারেক রহমানের পক্ষে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে পরিচালনা করা সত্যিকার অর্থেই দুরূহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই তারেক রহমান যদি এই মুহূর্তে না ভোটের পক্ষে যান, তাহলে কিন্তু তিনি একটু ব্রিদিং স্পেস পাবেন। ব্রিদিং স্পেসটা কি? যে খালেদা জিয়ার অ্যাবসেন্সে জীবনের প্রথম ক্ষমতার স্বাদ গ্রহণ করে উনি যদি নতুন একটা প্রসেস সৃষ্টি করতে যান, শুরু করতে যান, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং যে আর্মি, বিডিআর, পুলিশ, যত রকমের প্রশাসন আছে সব কিছুর মধ্যেই, এবং আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম সেখানে, এবং আমাদের যে সুপ্রিম কোর্ট সিস্টেম সেখানে অনেক পরিবর্তন আসবে। এই পরিবর্তনকে অ্যাকোমোডেট করা নতুন একজন মানুষের পক্ষে, 18 কোটি মানুষকে নিয়ে, এটা খুবই কঠিন চ্যালেঞ্জ। কারণ বাংলাদেশের অর্থনীতি অনেকটা ভেঙে পড়েছে, সমাজ অনেকটা ভেঙে পড়েছে, এবং আইন বিচার এখন নেই বললেই চলে। মবের রাজত্ব চারদিকে চলছে, কে কাকে কখন হত্যা করছে, কে কাকে তুলে নিয়ে যাচ্ছে, এর কিন্তু কোনো ইয়াত্তা নেই। এমন অবস্থায় বিএনপি যদি এবার এই সিদ্ধান্তটি গ্রহণ করে যে আমরা নাতে ভোট দেব, তাহলে অন্তত একটা সার্টেন টাইম তারেক রহমান পাবেন
যাতে করে তিনি নিজেকে গুছিয়ে নিতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোলে নিতে পারেন, পার্টির কন্ট্রোলটা নিতে পারেন এবং বিরোধী যারা থাকবে তাদেরকেও একটা মানে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন। নিয়ন্ত্রণ বলতে আমি যেটাকে বোঝাচ্ছি যে উচ্ছৃঙ্খলতা থেকে নিয়ন্ত্রণ। এই অবস্থায় যদি তিনি হা ভোট দিকে যান তাহলে তার জন্য চ্যালেঞ্জ দুইটি। একদিকে হলো নতুন অবস্থার সাথে খাপ খাওয়ানো, আরেক হলো এই যে রাজনৈতিক যে শক্তিগুলো আছে তার বিরোধী শক্তি, এই বিরোধী শক্তি কিন্তু কট্টর শক্তি, এই শক্তির সাথে লড়াই করা। এখন তিনি কোনটা চুজ করবেন, যে মানে প্রচলিত ব্যবস্থায় আরো কিছুদিন থাকা নাকি নতুন ব্যবস্থায় যাওয়া। এখন বিএনপির যে পুরানা নেতারা আছেন, আগের যেসব নেতৃত্ব রয়েছেন, তাদের সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্কটা দূরত্বটা কম ছিল, তারেক রহমানের সাথে তাদের দূরত্ব অনেক বেশি ছিল। তাদের সাথে এখন তারেক রহমানের সম্পর্কটার মেকানিজমটা, কেমিস্ট্রিটা কিরকম হয় সেটাও একটা বিষয় আমাদেরকে দেখতে হবে। আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যদি তারেক রহমান তার দলকে ঐক্যে না রাখতে পারেন এবং তিনি যদি প্রচলিত ব্যবস্থা অর্থাৎ 1971 সাল থেকে যে ব্যবস্থা চলে এসছে সেই ব্যবস্থাটিকে, সেই সংবিধানটিকে ধরে রাখতে না পারেন, তাহলে তার জন্য যে চ্যালেঞ্জ হবে সেই চ্যালেঞ্জে বিএনপি টিকে থাকতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এবারের নির্বাচনে যদি তারেক রহমান সাহেব জিততে না পারেন তাহলে কিন্তু তিনি দলের প্রধান নেতা হিসেবে ভবিষ্যতে আর থাকতে পারবেন কিনা সেটা কিন্তু প্রশ্নাতীত নয়। তাই আমি বলবো তারেক রহমানকে এখন বুদ্ধিদীপ্তভাবে দলের সিনিয়র নেতাদের সাথে, বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের সাথে, 71-এর যে মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ সেই স্পিরিটের সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে। যদি তা করতে না পারেন তাহলে তারেক রহমানের জন্য এবং দেশের জন্য খুবই খারাপ কিছু অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কিন্তু আমরা চাই দেশ ভালোর দিকে যাক, সুস্থতার দিকে যাক, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, রুল অফ ল, বেসিস অফ সিভিলাইজেশন, সেই রুল অফ লটি ফিরে আসুক, মবের পরাজয় ঘটুক। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আজকে আমি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। বিষয়টি অনেকের কাছে মনে হতে পারে বহু চর্বিত চর্বণ। না, আমি একটি ভিন্ন আলোকে নতুন প্রজন্ম এবং যারা রাজনীতি করেন, যারা রাজনীতি নিয়ে কথা বলেন, যারা বিভিন্ন অ্যাসেসমেন্ট করতে চান যে মুক্তিযোদ্ধারা ডান দিকে, বাম দিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে এত ছুটাছুটি করছে, তাদের সম্পর্কে একটা ধারণা দিতে চাই। অলি আহমদের মতো মুক্তিযোদ্ধা কেন জামাত বিরোধী থাকা সত্ত্বেও আবার নতুন করে জামাতের সাথেই তাকে সমঝোতা করতে হলো? এক। দ্বিতীয়ত, আপনারা জানেন মেজর আখতারুজ্জামান সাহেব, তিনি তো সরাসরি জোটে নয়, এই বিএনপির সাবেক এই এমপি, 2 বার তিনি পাশ করেছিলেন বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে। তিনি জামাতে সরাসরি অংশগ্রহণ করেছেন, জামাতে জয়েন করেছেন। এখন জামাতের তিনি সদস্য, কদিন পরে হয়তো রোকনও হবেন, তাদের একটা শৃঙ্খলা আছে, নিয়ম আছে, নিয়ম অনুসারে যাবেন। তা এখন এই যে আপনারা দেখছেন মুক্তিযোদ্ধাদেরও ডান দিকে মুখ, এর কারণটা কি, এটা কোত্থেকে এসছে, কিভাবে এসছে, তার একটু বিস্তৃত জায়গা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন সেখানে 2 শ্রেণীর মানুষ মূলত মুক্তিযুদ্ধে গিয়েছেন। একটি হচ্ছে সাধারণ মানুষ, যারা 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের নানান সংগ্রামে, নানান আন্দোলনে কেউ রাজপথে থেকেছেন, কেউ লিখেছেন, কেউ বলেছেন, কেউ নেতৃত্ব দিয়েছেন। 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, 1956 সালে সংবিধানের আন্দোলন, 1962 সালে শিক্ষা আন্দোলন, 66 সালে 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সেই
ঐতিহাসিক নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, যারা ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, যারা এই পুলিং অফিসার ছিলেন, পুলিং এজেন্ট ছিলেন, তারা হচ্ছে একটি দল। তাদের মধ্যে কেউ নেতা, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী, গায়ক, নায়ক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কেউ রাখাল, কেউ মেঠে মজুর, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ পদ্মাপাড়ের মাঝি, কেউ নেহায়েত কৃষক, শ্রমিক, মেহনতি জনতা। এরা একটা শ্রেণী সিভিলিয়ান হিসেবে 1971 সালে 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকে ধীরে ধীরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে তারা ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে সংগঠিত হয়ে ভারতে যায়। সেখানে গিয়ে ট্রেনিং নিয়ে পরবর্তীতে যোদ্ধা হয়ে ওঠে। তারা কেউই যোদ্ধা ছিল না, তারা কোনোদিন একটি গুলিও ফোটাননি, কিন্তু মুক্তিযুদ্ধে গিয়ে তারা যোদ্ধা হয়ে ওঠেন। এটা হলো একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে যারা পাকিস্তানের আর্মিতে চাকরি করতেন, পুলিশে চাকরি করতেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চাকরি করতেন, অথবা আনসার হিসেবে কাজ করতেন। এই শ্রেণীর মানুষরা 1971 সালের 26শে মার্চের কালো রাত্রির পর অনেকেই পুলিশ থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকে আর্মি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই আরো নানান চাকরি থেকে, পাকিস্তানের জব থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা ভারতে চলে যান, সেখানে আশ্রয় নেন, সেখানে ট্রেনিং নেন। যারা রেগুলার বাহিনীর সৈনিক ছিলেন, সেনাবাহিনীর অফিসার ছিলেন অথবা পুলিশ ছিলেন, তারা এই সিভিলিয়ান জনগোষ্ঠীকে যুদ্ধ পরিচালনা করার, যুদ্ধ করার যে দক্ষতা, যে ট্রেনিং, সেটা দিয়েছেন। এই দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার মধ্যে আমি কাউকে ছোট করে, কাউকে বড় করে দেখছি না। দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান আগেও যেমন ছিল, এখনই তেমনই আছে। কিন্তু এই দুইটা শ্রেণীর মধ্যে আপনি যদি একটু গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, ঐতিহাসিকভাবে যদি আপনি একটু খবর নেন, বই পুস্তক পড়ে দেখেন, এবং আপনার যদি আজকে স্বাধীনতা উত্তরকালে আপনার যদি জন্ম হয়, সেই জন্মের পর থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে যে ক্লাসিফিকেশন দেখছেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গিটি আমার দৃষ্টিভঙ্গির কাছে আসবে। কিরকম দেখেন, আর্মি থেকে যারা বা পাকিস্তান বাহিনী থেকে এসে যারা, যেসব বাঙালি মুক্তিযুদ্ধ করেছে, তাদের কিন্তু এক ধরনের এইম ছিল। সেই এইমটা হলো দেশটাকে স্বাধীন করতে হবে। কিন্তু তারা এর আগে কোনো রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করেননি। তারা হয়তো দেখেছেন, বুঝেছেন, কিন্তু তাদের গায়ে সেইভাবে সামাজিক বৈষম্য, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, রাজনীতিবিদদেরকে যেভাবে দিনের পর দিনে জেল খেটতে হয়েছে, সেটা তাদের গায়ে লাগেনি। যার কারণে তাদের দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ, আর যারা রাজনৈতিক জনগণের মাঝ থেকে এসছেন, তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি শুরু হয়েছে 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ এই ভাষা আন্দোলনে আমাদের দাবিটি যখন তারা শ্রদ্ধার চোখে দেখেনি, মেজরিটি, অর্থাৎ তখনও বাংলাদেশে 56% মানুষ, পাকিস্তানের 56% মানুষ বাংলায় বসবাস করত, এবং তাদের 56% মানুষের ভাষা ছিল বাংলা, আর মাত্র 13% মানুষের ভাষা ছিল উর্দু। কারণ পাকিস্তানের সব মানুষ উর্দু ভাষায় কথা বলে না, কেউ পশতু, কেউ উর্দু, কেউ পাঞ্জাবি, কেউ সিন্ধি, কেউ গুজরাটি, এইরকম নানান ভাষায়, কেউ হিন্দি, নানান ভাষায় পাকিস্তানের মানুষের কথা বলে। কিন্তু বাংলাদেশে অল্প কিছু এই আমাদের যে তিপ্রা, চাকমা, মগ, হাজং, ওরাং, মোরাং, গাও, সাঁওতাল, ভীম, এইরকম অল্প কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদ দিলে বাকি 99% মানুষ বাংলায় কথা বলে। পাকিস্তানের মানুষ সেই দাবিটিকেও মানতে রাজি হয়নি, যার ফলে এখানে 52 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে
আমাদের যে জাতিসত্তা সেটার উন্মেষ ঘটে। এই মুক্তিযুদ্ধ পরবর্তীতে এই ধারাবাহিকতা অর্থাৎ 52 সাল থেকে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন তাদের মুক্তিযুদ্ধে যাওয়া আর যোদ্ধা যারা মানে যারা সেনাবাহিনী রেগুলার বাহিনী তাদের মুক্তিযুদ্ধে যাওয়ার পার্থক্যটা এই জায়গায় আপনি একটু দেখতে পাবেন যে তারা রাজনৈতিক সংস্রবের বাইরে ছিল, যার কারণে তারা প্রফেশনাল যোদ্ধা, তারা ট্রেনিং দিয়েছে, যুদ্ধ করেছে, দেশকে ভালোবেসেছেন। কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে এসে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা ভাবনা করেছে রাজনৈতিক নেতারা সেইভাবে চিন্তা করতে পারেনি। কেন পারেনি? দেখেন যে 300টি আসন, এই 300টি আসনের মধ্যে 169টি আসন তখন ছিল। এই 169টি আসনের মধ্যে প্রত্যেকটি এলাকাতে এমপি ছিল, মন্ত্রী ছিল বা চেয়ারম্যান ছিল, এরকম নানান রাজনৈতিক পোস্ট পদবি ছিল, যার কারণে তাদের মানুষের প্রতি কমিটমেন্ট ছিল, মানুষের কথা তাদেরকে শুনতে হতো। কিন্তু আর্মিদের কথাটা অন্যরকম ছিল। বঙ্গবন্ধু আর্মিদের কথাটাকে সেইভাবে অ্যাকোমোডেট করতে পারেননি, করার সম্ভবও ছিল না। কারণ রাষ্ট্র কিন্তু আর্মি সংগঠন নয়, রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠনের চরিত্র আর আর্মির চরিত্র একরকম কোনো জায়গায় হয়নি, কখনো হবে না, হতে পারে না। কারণ 2 × 2 = 4 এটা অঙ্কের কথা, কিন্তু বাস্তব জীবনে 2 × 2 = 4 মিলানো অত সহজ না। যদি অত সহজ হতো, পৃথিবীর প্রায় 70% রাষ্ট্র খুবই গরিব, এই কোনো রাষ্ট্রই গরিব থাকতো না, সবাই ধনী হয়ে যেত। তাই বলছি যে রাজনৈতিক নেতারা ভাবতেন যে একটা রাষ্ট্রকে সামনের দিকে নিতে হলে অনেক হিসাব কিতাব করে মানুষকে সঙ্গে করে নিতে হবে। যার কারণে এই মনোজগতিক যে দ্বন্দ্ব, রাজনৈতিক নেতা নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আর আর্মি থেকে আসা মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, এই দুটির মধ্যে একটি ফাটল 1972 সাল থেকে দেখা দেয়। এই ফাটলটি কখনো জোড়া লাগেনি। আপনারা দেখবেন জিয়াউর রহমান যখন এই বঙ্গবন্ধুকে হত্যার পর যখন তিনি একটি দল গঠন করলেন, সেখানে গিয়ে কিন্তু বড় বড় আর্মি অফিসার যারা ছিল মুক্তিযুদ্ধের, তারা কিন্তু বেশিরভাগে ওই জিয়াউর রহমানের সাথে যায় জয়েন করেছেন। আপনারা দেখবেন বীর উত্তম যাদেরকে খেতাব দেওয়া হয়েছে, একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া আর সবাই কিন্তু আর্মি অফিসার। সিভিলিয়ান কাউকে বীর উত্তম উপাধি দেওয়া হয়নি। কাদের সিদ্দিকের যেহেতু একটি বাহিনী ছিল কাদেরিয়া বাহিনী, সেই জন্য এই মুজিব বাহিনীর সাথে তাদের একটা সম্পর্ক ছিল। আপনি এখানে একটি বই আছে, আমি বইটি আপনাদেরকে যদি একটু দেখাতে পারতাম। বইটি আমাদের প্রয়াত এই A.K. খন্দকার লিখেছেন বইটি। এই A.K. খন্দকার সাম্প্রতিক মারা গিয়েছেন 2-3 দিন আগে। হাদি যেদিন মারা গেল তার পরের দিন, যার কারণে এই মহান মুক্তিযোদ্ধাকে সেভাবে কেউ স্মরণ করেনি। আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। সেই A.K. খন্দকার ভেতরে বাহিরে 71 এই বইটিতে একটি কথা লিখেছেন, আমি আপনাদের জন্য পড়ি। যে সেটি হচ্ছে যে মুজিব বাহিনীর লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আলাদা, যা তারা খুব গোপনভাবে পালন করত। তাদের উদ্দেশ্য সম্পর্কে প্রকাশ্যে কিছু না জানানোর ফলে আমার মনে হয়েছিল যে এদের একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল, আর তা হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যেন তাদের রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত হয় এবং ভিন্ন মত কোনো প্রভাব ফেলতে না পারে। অর্থাৎ খেয়াল করে দেখেন, তিনি তার বইতে বলছেন যে তার কাছে মনে হয়েছিল মুজিব বাহিনী যেটা আছে, সেই মুজিব বাহিনীর একটা উদ্দেশ্য ছিল যে তারা স্বাধীন করে যেই নীতি এবং আদর্শ নিয়ে স্বাধীনতা যুদ্ধে গিয়েছে সেটা যেন বাংলার মাটিতে বাস্তবায়িত হয়। জানেন 1970 নির্বাচনে আওয়ামী লীগ একটা ম্যানিফেস্টো দিয়েছিল, সেই ম্যানিফেস্টো যেটা ছিল সেটার উপরে ভিত্তি করেই মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। সুতরাং দেশ স্বাধীন হওয়ার পরে যেন সেই আদর্শটি বাংলাদেশে বাস্তবায়িত হয়, এটা তাদের একটা উদ্দেশ্য ছিল। এটা কখনকার কথা? যুদ্ধ চলাকালীন সময়ের কথা। দেখেন, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি বা কোনো মাধ্যম দিয়ে আগে থেকেই বঙ্গবন্ধু একটা যোগাযোগ হয়েছিল বলে মনে হয়। দেখেন, উনি বলছেন যে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যুদ্ধ শুরু হওয়ার আগেই বঙ্গবন্ধুর একটা যোগাযোগ হয়েছিল। সেই যোগাযোগটা কি? এই কথায় এই জন্য বলছি যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর মুক্তিযোদ্ধারা সংগঠিত হওয়া ও প্রশিক্ষণ নেওয়ার আগেই
মুজিব বাহিনীর সদস্যরা প্রশিক্ষণ ও অস্ত্র পেতে শুরু করে। খেয়াল করে দেখেন, অর্থাৎ মুক্তিবাহিনী গঠিত হয়ে পাকিস্তান থেকে ফিরে আসা যেসব আর্মি অফিসাররা বা পুলিশ যারা ট্রেনিং দিত, তাদের আগেই এই মুজিব বাহিনী ট্রেনিং নিতে শুরু করে, তাদের কাছে অস্ত্র আসতে শুরু করে। তার মানে মুজিব বাহিনীর স্বাধীনতা লাভের যে স্বপ্ন, তাদের যে ইচ্ছা, তাদের যে বাস্তবায়ন, সেটা কিন্তু এই সেনাবাহিনীর উপপ্রধান AK খন্দকার তার ভেতরে বাহিরে AK খন্দকার 1971 সালের বইটিতে পেজ নাম্বার 137-এ লিখেছেন। তারপরে বলছেন, জুলাই মাস থেকে মুজিব বাহিনীর প্রশিক্ষণ শেষ, সীমান্ত এলাকায় বা বাংলাদেশের অভ্যন্তরে তাদের কর্মকাণ্ড শুরু হয়। অর্থাৎ পাকিস্তানের যে রেগুলার ফোর্স থেকে যারা সেনাবাহিনী থেকে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের আগে এই মুজিব বাহিনী সাধারণ মানুষ যারা আর্মি থেকে আসেননি, তারা কিন্তু অপারেশনের কাজটা এর আগ থেকেই শুরু করেছেন। তাহলে আপনারা দেখেন যে বাংলাদেশের যে মুজিব বাহিনী, এরা কারা? এরা হচ্ছে সিরাজুল আলম খান, এরা হচ্ছেন তোফায়েল আহমেদ, এরা হচ্ছেন আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন ওবায়দুল কাদের, এরা হচ্ছেন শেখ ফজলুল করিম সেলিম। এই যে বিষয়টি আমি কেন বললাম যে সেনাবাহিনীর মধ্যে এবং মুক্তিবাহিনীর সাধারণ মানুষ থেকে আসা, রাজনৈতিক দল থেকে আসা মানুষের মধ্যে একটা একটা দূরত্ব ছিল। এর ফলে দেখা গেছে ইতিহাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে হত্যা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যত কর্মকাণ্ড হয়েছে, যত মুক্তিযুদ্ধে জড়িত ছিল, এরা কিন্তু সবাই আর্মি থেকে আসা মুক্তিযোদ্ধা। এবং আজকের দিনেও দেখেন, যখন বাংলাদেশ আওয়ামী লীগের অফিস ভাঙা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার 32 নাম্বার ভাঙা হচ্ছে, যখন মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হচ্ছে, কোনো আর্মি মুক্তিযোদ্ধার গলায় কিন্তু মালা উঠেনি। কেন উঠেনি জানেন? কারণ আর্মি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে লালন করতে পারেননি। যখন ইতিহাসের কোনো বাঁকে সময় এসছে, তারা কিন্তু জাপ দিয়ে দিয়ে ডান দিকে বাম দিকে কিন্তু চারদিকে গিয়েছেন। আপনি জলিলের কথা শোনেন, মেজর জলিলের কথা জানেন, তিনি পাকিস্তানের একটি হসপিটালে মারা গেছেন। আপনি এই সাম্প্রতিক সময়ে যে দুজন মুক্তিযোদ্ধার কথা বললাম, একজন কর্নেল অলি আহমেদ, জামাতের কথা শুনলেও তার গায়ে আগুন লাগতো, সেই অলি আহমেদ রাজনীতির বাতাসে এখন কিন্তু একদম কাকে পাশে নিয়ে বসেন? আমাদের দলাফিরকে পাশে নিয়ে বসেন। মুক্তিযুদ্ধের সময় যিনি ছোট ছিলেন। তারপরে আরেকজন, এই যে আখতারুজ্জামান, তিনিও অবলীলায় মুক্তিযুদ্ধে জয়েন করলেন। মুক্তিযুদ্ধে জয়েন করা সেই মানুষটি এখন জামাতের নারে তাকবীর ধ্বনি দিচ্ছেন। তো এখন এই জায়গা থেকে আপনি কিন্তু একটু ক্লিয়ার মেসেজ পাবেন। দেখেন, সিভিলিয়ানদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় ঘটেনি সে কথা কিন্তু আমি বলবো না, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ বলে সিপাহী জনতার বিপ্লব, যেটাকে আমরা বলি মুক্তিযোদ্ধা হত্যার উৎসব, সেখান থেকে শুরু করে যদি আজকের দিন পর্যন্ত আপনারা একটা জিনিস মেলাতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক যে ভুলটি ছিল, যে সেনাবাহিনীতে আমরা ওই অফিসারদেরকে আত্মীয়করণ না করে যদি মুক্তিবাহিনীর ভিত্তিতে মুক্তিবাহিনীকে জনমানুষের কাছ থেকে বাংলাদেশের প্রতি আনুগত্যশীল একটি সেনাবাহিনী যদি তখন তৈরি হতো, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ হস্তক্ষেপ করেছে 1971 সাল থেকে আজকে পর্যন্ত, এটা হতো না, হওয়া সম্ভব ছিল না। কারণ এটা পাকিস্তানের ধারাবাহিকতা থাকার কারণেই কিন্তু বাংলাদেশে হয়েছে। এবং এই মুক্তিযুদ্ধকে অবমাননার ক্ষেত্রে এইসব বাহিনীরাই সবচাইতে, এইসব সেনাবাহিনী থেকে আসা মুক্তিযোদ্ধারাই সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক সময়ে রাওয়া ক্লাবের একজন প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা, তার কথা তো আপনারা শুনেছেন, তিনিও নাকি মুক্তিযোদ্ধা। তার কথাবার্তা শুনলে আপনার কাছে কি তাই মনে হয়? মনে হবে না। তাই বলছি যে বাংলাদেশে হিস্ট্রিক্যালি
এই দুইটা গ্রুপের মধ্যে যে হানাহানি, যে মতদ্বৈততা, যে দূরত্ব ছিল, মনোজগতিক যে পার্থক্যটা ছিল, মুজিব বাহিনী এবং মুক্তিবাহিনীর আরেকটা অংশের সাথে যে দূরত্বটা ছিল, এই দূরত্ব মূলত রাজনৈতিক, মূলত প্র্যাকটিক্যাল। কারণ তাদের মধ্যে জাতীয়তাবোধ বা সমাজবোধ, রাষ্ট্রবোধ, মানবিকতাবোধ যেটুক ছিল, সবকিছুর প্রয়াস একসাথ করলে যেটা দাঁড়ায়, এটা কিন্তু সেনাবাহিনীর মধ্যে ওইভাবে থাকার কথা না। কারণ তারা ওইভাবে ট্রেন না, সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় অন্যভাবে। তারা অস্ত্র বোঝে, যুদ্ধ বোঝে, কিন্তু তাদের সাধারণ মানুষ যাদেরকে নিয়ে এই রাজনীতি, এই রাজনৈতিক সংগঠন দেশ, সেটার সাথে তাদের সম্পর্কটা অনেক দূরের। তাই ভবিষ্যতে আরো একটি পর্বে আমি এই বাংলাদেশে 1971-এর মহান মুক্তিযুদ্ধে থাকা এই দুই শ্রেণীর মুক্তিযোদ্ধার মধ্যে যে কনফ্লিক্ট, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা রাষ্ট্রে কিভাবে প্রভাব ফেলেছে এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে কিভাবে পশ্চাৎপদতার দিকে নিয়ে গেছে এবং বাংলাদেশকে কিভাবে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ কনসেপ্টকে কিভাবে আন্ডারমাইন করছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যদি আরো বেশি বলতে যাই, ভিডিওটির কলেবরে দৈর্ঘ্য লম্বা হয়ে যাবে। কথা হবে আবারও। ভালো থাকবেন সবাই।